দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা, দেশটিতে যেতে পারবে না পরিবারের সদস্যরাও। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় নির্বাচন আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন হাজী সেলিম, ব্যাংক ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আতঙ্কে ভুক্তভোগীরা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সহ 9 জনের মর্মান্তিক মৃত্যু, আয়াতুল্লাহ খামেনির উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তা। এবং প্রথম টি-20তে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দ্বিতীয় রাউন্ডে খেলবে টাইগাররা, প্রত্যাশা মাশরাফির। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে ভাইয়ের অপরাধ আড়াল করা, সামরিক কেনাকাটায় অনিয়ম এবং ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তোলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দ্বিতীয় ধাপে 156 উপজেলা পরিষদে নির্বাচন আজ সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 24 উপজেলা ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হবে। ভোট সুষ্ঠু করতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আপন রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হচ্ছে 156 উপজেলায়, এর মধ্যে 24 উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। এই নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে 13,016টি আর ভোট কক্ষ 91,589টি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে রয়েছে 89,863 জন পুলিশ সদস্য এবং 1,93,287 আনসার সদস্য সহ বিজিবি ও র্যাব সদস্যরাও। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য প্রতি ইউনিয়নে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন 156 জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রত্যয় নির্বাচন কমিশনারেরও। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে, যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে জেতার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোট গ্রহণের খবর জানাতে রংপুর এবং জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম এবং রেজাউল করিম রেজা। প্রথমেই যাচ্ছি রংপুরে রফিকের কাছে। আর রফিক, ভোটে তো 1 ঘন্টারও কম সময় বাকি, কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন এবং ভোটাররা আসতে শুরু করেছে কিনা, কি কি তথ্য রয়েছে জানাবেন। ইশরাত, শুভ সকাল। আপনি জানেন যে আজকে সারা দেশে যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচনে রংপুর বিভাগ থেকে 21টি উপজেলায় এখানকার যে বৈধ ভোটাররা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে রংপুরের যে 21টি উপজেলা রয়েছে এর মধ্যে পঞ্চগড়ে 2টি উপজেলা, ঠাকুরগাঁও এবং দিনাজপুর, নীলফামারীতে 3টি করে, রংপুর 2, গাইবান্ধা, কুড়িগ্রাম 3 এবং নীলফামারীতে 2টি উপজেলা রয়েছে। আপনাকে যদি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, যে এই যে 21টি উপজেলার যে নির্বাচন হবে, এখানে র্যাব, পুলিশের পাশাপাশি
129টি বিজিবি প্লাটুন তারা মাঠে কাজ করছেন। আমি এই উপজেলার নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি আপনাকে একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখার চেষ্টা করি যে এখানে এখন বাজে 7টা 5 মিনিট, অর্থাৎ এখনো 55 মিনিট রয়েছে ভোট গ্রহণের বাকি রয়েছে। এখানকার যারা দায়িত্বরত আছেন, অর্থাৎ এখানকার প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য, অস্ত্রধারী আনসার সদস্যরা রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই কেন্দ্রে 3300 ভোটার রয়েছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এই জন্য তারা সকল প্রস্তুতি শেষ করেছেন। আমরা এখানকার যে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন, আমরা তাকে যুক্ত করতে চাই, তার কাছেই জানতে চাই এখানকার কি প্রস্তুতি রয়েছে আপনাদের। আমাদের সার্বক্ষণিক ভাবে আমরা গতকাল থেকেই সব প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ 8টা থেকে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে পারবো। আমাদের এখানে 3350 জন ভোটার। আমরা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সফল করার জন্য প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি এবং সফলতার সাথে এই ভোট কার্যক্রম সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ। এর সাথে এখানকার যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছে, আমরা তাকেও যুক্ত করতে চাই, তার কাছেও এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কাছে আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা কি পরিস্থিতি রয়েছে এখানে? জি, আপনাকেও ধন্যবাদ। এখানকার পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক আছে। আমরা আনসার এবং পুলিশের সমন্বয়ে এবং সিভিল প্রশাসনের সমন্বয়ে আইন শৃঙ্খলা প্রস্তুতি স্বাভাবিক রাখছি। আশা করি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। আপনি শুনছিলেন যে আমরা এই যে তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে আমরা শুনেছি যেখানকার যে ভোটার রয়েছেন সেই ভোটাররা সকাল 8টায় আসা শুরু করবেন। এই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানকার যে প্রিজাইডিং অফিসার তাদের রয়েছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানকার এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আমরা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে রংপুরের যে দুটি উপজেলা, রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ, এই দুটি উপজেলায় অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট উপহার দিতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং ভোটারদের সাথে গতকাল আমরা ভোটারদের সঙ্গে যে কথাটি বলেছি, তারা বলেছে একটি সুষ্ঠু ভোট গ্রহণের যে পরিবেশ, সেই পরিবেশ তারা নিশ্চিত করতে চায়। এর সাথে আমরা এই মুহূর্তে যাব জয়পুরহাটের রেজার কাছে। রেজা, হ্যাঁ রফিক, আপনি জানাচ্ছিলেন রংপুরের এই দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের খবরাখবর। আমি একটু জয়পুরহাটের উপজেলা পরিষদের যে আজকে ভোট গ্রহণ হবে এই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সে ব্যাপারে একটু জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সরকারি কলেজ কেন্দ্রে। এখানে 2টি কেন্দ্র আছে, এখানে মহিলা কেন্দ্র এবং পুরুষ কেন্দ্র। আমি এখন মহিলা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। এখানে পুরুষ ভোটার হচ্ছে 3218 ও নারী ভোটার হচ্ছে 3481। তো আর এখানে কেন্দ্র আছে এই সদর উপজেলায় 82টি কেন্দ্র এবং পাঁচবিবি উপজেলায় 69টি, পাশাপাশি পাঁচবিবি 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে। মোট 151টি কেন্দ্রে 4.5 লাখ ভোটাধিকার প্রয়োগ করবে এখানকার ভোটাররা। আর এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু 2 জন হেভিওয়েট প্রার্থী মধ্যে প্রতিযোগিতা হবে, এমনটি ভোটাররা আমরা গত কালো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি। ভাইস চেয়ারম্যান 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন। এছাড়া পাঁচবিবিতে মোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং রিটার্নিং কর্মকর্তা বিপুল কুমার, পাশাপাশি জেলা পুলিশ সুপার নূরে আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু নিয়েছে ইতিমধ্যে। আর এখন কিন্তু 7টা গড়িয়ে আর কিছুক্ষণ পর 8টা থেকে ভোট গ্রহণ হবে। এখন মোটামুটি পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু মোটামুটি চলে এসেছে, তারা দায়িত্ব বন্টন করে দিচ্ছে। পাশাপাশি এই 8টার পর থেকে হয়তো ভোটার উপস্থিতি দেখা যাবে। তো এখানে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সব পুলিশ, আনসার, পাশাপাশি বিজিবি, র্যাব, এছাড়াও সব ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে যখন যেটা প্রয়োজন আর নির্বাচন সুষ্ঠু অবাধ করতে সে ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি ইস্টাতের কাছে, স্টুডিওতে।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভোটের আরো খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও থেকে শাকিল আহমেদ এবং বাগেরহাট থেকে এস সোহান। শুরুতেই যাচ্ছি সহকর্মী শাকিলের কাছে। শাকিল, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইসরাত। জানাতে চাই আজ 21 মে ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে ভোটারদের বেশ উৎসাহ লক্ষ্য করেছি, যে ভোটাররা খুবই সময়ের অপেক্ষায় আছেন যে তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন। একটু জানাতে চাই যে ঠাকুরগাঁও এবং রানীশঙ্কল উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই দুই উপজেলাতে মোট ভোটারের সংখ্যা 6,70,566 জন। আমরা লক্ষ্য করেছি যে প্রার্থীরা তাদের প্রচারণার শেষ দিন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য এবং চেষ্টা করেছে যে তারা নানা কৌশল অবলম্বন করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছে। এই দুটি উপজেলায় 251টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 251টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 1136টি এবং অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 317টি। আমরা লক্ষ্য করেছি যে গতকাল রাত থেকে ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতে এখন পর্যন্ত গুড়ি গুড়ি করে বৃষ্টিপাত হচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তা এবং ভোটারদের সঙ্গেও কথা বলেছি যে রিটার্নিং কর্মকর্তা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই দুটি উপজেলাতে ভোট সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সকল ভোট কেন্দ্রে তারা দিয়েছেন। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী বাগেরহাটের সহকর্মী সোহানের কাছে। সোহান, আপনি একটু জানাবেন যে আপনার এলাকার ভোটের সর্বশেষ অবস্থা। শাকিল, আপনাকে ধন্যবাদ। বাগেরহাটের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চিতলমারী, ফকিরহাট এবং মোল্লাহাট উপজেলায়। এই 3টি উপজেলায় 3,58,382 জন ভোটার 124টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রতিটি কেন্দ্রে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও নিরাপত্তার জন্য আনসার এবং পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও ভোট গ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এজন্য বাগেরহাটের এই 3টি উপজেলায় 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র্যাব, বিজিবি এবং পুলিশের টহল টিম কিন্তু দায়িত্ব পালন করবেন। আর সবকিছু মিলিয়ে বাগেরহাটে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে এজন্য প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। এই মুহূর্তে আমি রয়েছি ফকিরহাট উপজেলার সাতশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মূলত 2702 জন ভোটার রয়েছেন। যেহেতু ভোট শুরু হতে এখনো কিছুক্ষণ বাকি আছে, যার কারণে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। তবে ভোট গ্রহণ সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা নির্ধারিত সময়ের অনেক আগেই সকালে এসে পৌঁছেছেন এবং তারা সব ধরনের ব্যবস্থা সম্পূর্ণ রেখেছেন। আসলে ভোটের বিষয়ে যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এবার যেহেতু দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে সেই কারণে বাগেরহাটের এই 3 উপজেলায় ভোটারদের মাঝে কিন্তু অন্যরকম উৎসাহ উদ্দীপনা ছিল এবং কোনো প্রকার প্রভাব বিস্তারের যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু ওইভাবে ছিল না। এছাড়াও বাগেরহাটের এই যে ফকিরহাট উপজেলা, এই ফকিরহাট উপজেলায় কিন্তু 3 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং একজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে এই উপজেলার যে ওসি ছিলেন, ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের এক ওসিকে কিন্তু প্রত্যাহার করেছে। সবকিছু মিলিয়ে ফকিরহাটের 700 কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচনের ভোটের সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁও এবং বাগেরহাট থেকে নির্বাচন পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাকিল এবং সোহান। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে।
শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। এতিমদের জায়গা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের জায়গা কোনোটাই বাদ রাখেননি পুরান ঢাকার এ অঘোষিত সম্রাট। দখল করা জমি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা। ভুক্তভোগীদের কেউ কেউ ভয়ে মুখও খুলতে চান না। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। কয়েক বছর ধরে পানিবন্দী ষাটোর্ধ্বকারী সাখাওয়াত হোসেন। পরিবার নিয়ে অনেকটা বন্ধে জীবন। তার এমন করুণ দশায় হাত রয়েছে ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের। অভিযোগ রয়েছে ওই ব্যক্তির ভিটেবাড়ির ৫.৫% জমি হাজী সেলিম তার নামে খতিয়ানভুক্ত করে নেন। পরে হাজী সেলিমের বিরুদ্ধে ফতুল্লা ভূমি অফিসে মামলা করে ২০২০ সালে রায় পান। তবুও নাম জারি করতে পারেননি এই বৃদ্ধ। জায়গা দখলের পায়তারায় তাকে হয়রানি করা হয় মামলা দিয়ে। নিজের জমি ফিরে পাওয়া তো দূরের কথা, পরিবার নিয়ে এখন আতঙ্কে তিনি। পানি বন্দি করে রাখছে আমাগো, কোনো দিকে যাইতে পারি না, এই রাস্তা নাই, আমাগো রাস্তা পর্যন্ত বন্ধ। আমাগো দখলের চিত্র এখানেই শেষ নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় সড়কের পাশে থাকা সড়ক জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন হাজী সেলিম। সাথে স্পেশালি কোনো যোগাযোগের আমরা চেষ্টা করিনি। আমরা গণহারে গণবিজ্ঞপ্তিতে আছে আমাদের, আমরা রেগুলার গণবিজ্ঞপ্তি দিয়ে লোকজনকে কোনো স্ট্রাকচার করলে তো রেগুলার বাধা দিচ্ছি। যেমন কোনো যদি স্থাপনা করতে আসে তখন অবশ্যই এই ধরনের বাধা দেয়া হবে। এর আগে ২০২০ সালের ২ নভেম্বর সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। সে সময় তার দখলে থাকা সরকারি ১৪ বিঘা সম্পত্তি দখলমুক্ত করা হয়। হাজী সেলিমের সবচেয়ে বেশি দখল বাণিজ্যের চিত্র পুরান ঢাকায়। মানুষের পারিবারিক জায়গা দখল করে তার প্রতিষ্ঠান দিয়ে ভবন তুলছেন এমন ঘটনা অনেক। তেমনি এক ভুক্তভোগী লালবাগের বাসিন্দা ফারজানা হক। আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে নিয়ে আমি এখন সংশয়ে আছি, খুবই বিপদে আছি। বাকি জায়গাটাকেও যে এখন চলে যাবে না তার কোনো বিকল্প নেই। অভিযোগ উঠেছে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের জায়গাও দখল করেন হাজী সেলিম। শুধু তাই নয়, মদিনা আশিক টাওয়ারের জমি দেখিয়ে পূবালী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ নেন, যা এখনও শোধ করেননি। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় এই ভবন, যেখানে এতিমখানার সাইনবোর্ডও ঝুলতে দেখা যায়। কিন্তু এরপরও ভবন দখলে রেখেছেন হাজী সেলিম। অভিযোগের এসব বিষয়ে হাজী সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের সঙ্গে কথা বলতে চাইলে ফোন রিসিভ করেননি তিনি। একই সাথে বড় ছেলে সংসদ সদস্য সোলাইমান সেলিমের মুঠোফোনে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান তিনি কথা বলতে ইচ্ছুক নন। আপাতত উনি এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড না। রাজনৈতিক মহলের এমন প্রভাবশালী সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের উপরে, তারা কিন্তু এদের দ্বারা প্রভাবিত, যার ফলে যাদেরকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বা অপরিহার্য, তাদেরকে সেটা থেকে জবাবদিহিতায় আনা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাই কিন্তু সুবিধাভোগী। এসব বিষয়ে দুদকের তৎপরতাও জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ ৯ জনের। তাদের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘোষণা করা হয়েছে ৫ দিনের রাষ্ট্রীয় শোক। সংকট এড়াতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘিরি কানি। অন্য কর্মকারী রিপোর্ট। দুর্গম পাহাড়ি এলাকার ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে আনা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় রুদ্ধশ্বাস এক অভিযানের। পৃথিবী সাক্ষী হয় ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির। এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ ৯ আরোহীর সন্ধানে সোমবার সর্বশক্তি দিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে সেখানকার দুর্গম পাহাড়ি এলাকায়। রেড ক্রিসেন্টের ধারণকৃত ছবিতে দেখা যায় পুড়ে ছাই হয়ে গেছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি, ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ।
এদিকে রাইসের মৃত্যুতে রাজনৈতিক সংকট এড়াতে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘেরি কানি। সেই সঙ্গে আগামী 50 দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাও দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মোহাম্মদ মোকবার। এ সময় জাতির এমন ক্রান্তি লগ্নে ধৈর্য ধারণের আহ্বানের পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। তবে জনগণের স্বার্থে আমাদের কোনো কাজে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মর্মান্তিক এই ঘটনা যাতে সরকার পরিচালনায় আমাদেরকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রেসিডেন্টের পাশাপাশি দুর্ঘটনায় নিহত তার অন্যান্য সফর সঙ্গীর দাফনও সেখানে হবে বলে জানা গেছে। তার আগে মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে। এরই মধ্যে দেশটিতে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা। সেখান থেকেই হেলিকপ্টার যোগে তাবরিজে ফেরার পথে জোলাফ এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খামেনি মারা যাওয়ার পর ক্ষমতার জন্য একটি ভয়ঙ্কর সংগ্রাম শুরু হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর রাইসির মৃত্যুর মধ্য দিয়ে তা শুরু হয়ে গেছে বলেও মত অনেকের। আফরিন মোমের ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই দেশটিতে চলছে শোকের মাতম। রাজনৈতিক সংকট এড়াতে এরই মধ্যে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের নাম। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সবচেয়ে দক্ষ প্রেসিডেন্ট হিসেবে ইরানের ক্ষমতায় ছিলেন রাইসি। আর ইসলামিক প্রজাতন্ত্রের অন্য যে কোনো কর্মকর্তার চেয়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি সময় পার করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত এই প্রেসিডেন্ট। 1980 থেকে 1989 ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে রক্তক্ষয়ী দশক হিসেবে পরিচিত, যেখানে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যার পুরো সময়টা জুড়েই বিচার বিভাগে কর্মরত ছিলেন রাইসি। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পর সে পদে রাইসি বসবেন বলে গুঞ্জন ছিল। কেননা এ পদের জন্য আর কোনো যোগ্য ব্যক্তি না থাকায় রাইসি খামেনির স্থলাভিষিক্ত হলেও এতে কোনো সমস্যা দেখছিলেন না সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন খামেনি মারা গেলে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ক্ষমতার লড়াই আরও প্রকট আকার ধারণ করবে। রাইসির মৃত্যুর মধ্য দিয়ে সেই লড়াই এরই মধ্যে শুরু হয়ে গেছে বলেও মত তাদের। আমি মনে করি ইরানের রাজনৈতিক অঙ্গনে কঠিন প্রতিযোগিতা তৈরি হবে, যা এতদিন ছিল না। কেননা ইসলামিক প্রজাতন্ত্রের অন্য কোনো নেতার চেয়ে রাইসি অনেক দক্ষতার সঙ্গে পুরো সময়টা পাড়ি দিয়েছে। তাই প্রেসিডেন্টের মৃত্যুতে সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ইরানের ভবিষ্যৎ কার হাতে যাবে এসব নিয়ে সংকট ভয়াবহ রূপ নেবে। এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি, অন্যদিকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ইরানের ভবিষ্যৎ কোন পথে নিয়ে যায় সেদিকেই এখন দৃষ্টি সংশ্লিষ্টদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। তীব্র তাপ প্রবাহে হবিগঞ্জের চুনারু ঘাটে নেমে গেছে পানির স্তর। সুপেয় পানির সংকটে চরম দুর্ভোগে স্থানীয়রা। খেলার প্রসঙ্গ। সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ছন্দহীন। টাইগার অফ স্পিনার শেখ মেহেদীর মতে বিশ্বকাপ দলে জায়গা পেতে ব্যক্তিগত পারফরমেন্সের বিকল্প নেই। সাকিব মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ রাঙানোর আশাও জানান তিনি।
প্রি-রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামবে দুদল। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের আগে শেষ সিরিজ, তাই বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করতে হবে টাইগারদের। যুক্তরাষ্ট্রে পৌঁছেই ঝড়ের কবলে পড়েছিল টাইগাররা। ম্যাচ ভেন্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরিজ আয়োজন নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে সবকিছু ছাপিয়ে মাঠের লড়াইয়ে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শান্ত লিটন ও সৌম্যদের অফ ফর্ম ছিল চোখে পড়ার মতো। টপ অর্ডার ব্যাটাররা অফ ফর্মে থাকলেও টাইগারদের জন্য ইতিবাচক মাহমুদুল্লাহর দারুণ ফর্ম। পাশাপাশি বোলাররাও রয়েছেন দারুণ ছন্দে। তাসকিন না থাকায় তানজিম সাকিবকে নিতে হবে বাড়তি দায়িত্ব। ম্যাচের আগের দিন শেষবার নিজেদের ঝালিয়ে নেয় টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই অনুশীলন করেন সাকিব মাহমুদুল্লাহরা। বিশ্বকাপ দলে জায়গা পেতে ব্যক্তিগত পারফরমেন্সের বিকল্প নেই বলে মনে করেন টাইগার অফ স্পিনার শেখ মেহেদি। জানান সাকিব মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ রাঙাতে চান সবাই। যেহেতু পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেট রানের খেলা, তো ওইখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে। ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যে ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাওয়া। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না স্বাগতিকরা। ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছে তাদের। পাশাপাশি একসময় নিউজিল্যান্ডে খেলা কোরি অ্যান্ডারসন দলের শক্তি আরও বাড়িয়েছেন। তাই যুক্তরাষ্ট্রকে হারানো সহজ হবে না বাংলাদেশের জন্য। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আগামী টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে আশাবাদী তিনি। ফৌজিয়া ফারিহা রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে 8 জুন শুরু হচ্ছে ম্যাচটি। লঙ্কানরা ছাড়াও টাইগারদের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কখনো গ্রুপ পর্বেরই বাধা টপকাতে পারেনি। এবার বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ খেলার। তবে টাইগারদের সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় সুপার 8-এ খেলাটাও বেশ কঠিন। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম 2 ম্যাচের একটি ম্যাচ জিতলেই এই কাজটা আরও সহজ হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করে লঙ্কা আর প্রোটিয়া 2টি ম্যাচেই জেতার চেষ্টা করা উচিত শান্ত লিটনদের। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে। অবশ্যই আমি চিন্তা করছি এই 2টার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা 2টাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। কঠিন 2 প্রতিপক্ষের বিপক্ষে প্রথমেই ম্যাচ খেলতে হবে টাইগারদের। হেরে গেলেই সহজ 2 প্রতিপক্ষ নেপাল আর নেদারল্যান্ডসও কঠিন হয়ে যাবে। তাই হারার চিন্তা না করে পরের রাউন্ডের চিন্তা করা উচিত টাইগারদের। ওদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসবে, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন। প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা মাশরাফির। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা। ক্যান্টন ফেয়ার বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের টানতে প্রতি বছর এ মেলার আয়োজন করে চীন। বছরে 3 ধাপে অনুষ্ঠিত এ মেলায় কৃষক থেকে কর্পোরেট কোম্পানির মালিক সবার প্রয়োজনীয় পণ্যের সমাহার ঘটে কুয়াংচৌ শহরে। ইউরোপ ও এশিয়া সহ মধ্যপ্রাচ্যের ক্রেতারা ছুটে আসেন 12 লাখ স্কয়ার মিটারের এই প্রদর্শনীতে। মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে 2015 সাল থেকে শুরু হয় ক্যান্টন ফেয়ার। চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে বিদেশি ব্যবসায়ীদের টার্গেট করে মেলার যাত্রা শুরু হলেও করোনা মহামারীর পর থেকে বিদেশিদের সাথে দেশীয় ব্যবসায়ীরাও মেলায় প্রবেশের সুযোগ পান। পাইকারি পণ্য কেনাবেচার এই মেলায় প্রতিদিন প্রায় 2 লাখ ব্যবসায়ী অংশ নেন। বছরে 3 বার প্রতি ধাপে 6 দিন করে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে কৃষি যন্ত্রপাতি, মোবাইল, মেশিনারিজ ও গাড়িসহ নয়া প্রযুক্তির পণ্য তুলে ধরা হয়। দ্বিতীয়বার গৃহস্থলী পণ্য আর তৃতীয় ধাপে খাদ্যপণ্য ও পোশাকের প্রদর্শনী করা হয়।
মেলায় ছুটে আসেন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পাইকারি ব্যবসায়ীরা। Actually, I'm looking for some electronics. প্রকৃতপক্ষে ইলেকট্রনিক পণ্য দেখছি আমি, এছাড়া নতুন ডিজাইনের নতুন পণ্য খুঁজতেছি। And the new design about my field. রান্না এবং বাসাবাড়ির পণ্য কেনার জন্য আসছি আমি, কিছু ইলেকট্রনিক পণ্য দেখেছি। পাইকারি পণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও পছন্দ ক্যান্টন ফেয়ার। এই বিজনেসটা হচ্ছে ফার্নিচারের, তো পাশাপাশি সব আইটেম নিয়ে কাজ করি, যেহেতু ট্রেডিং কোম্পানি, বায়ারের রিকোয়ারমেন্ট যেই প্রোডাক্টের উপরে থাকে ওইগুলো নিয়ে কাজ করি। ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং এগ্রিকালচারটা বেশি এইখানে সবাই ভিজিট করে। এখানে সুবিধাটা হলো সব জিনিস একত্রে পাওয়া যায়, নতুন নতুন কোনো আইটেম আছে কিনা সেটাও আমরা চেক করে এসে দেখি, যদি হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে যাই। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হয় প্রথম ধাপের মেলা, পরবর্তী প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা, প্রস্তুত ৩১,০০০ গরু। লোকসান এড়াতে আমদানি বন্ধের দাবি। তীব্র তাপপ্রবাহে হবিগঞ্জের চুনারু ঘাটের নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে উপজেলার বেশ কিছু এলাকায় নলকূপে মিলছে না পানি। এতে সুপেয় পানি সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সহকর্মী আমির হামজার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বেশ কিছু এলাকায় নলকূপগুলো ৬০ থেকে ৮০ ফুট পর্যন্ত বন্ডিং করা। তবুও চৈত্র বৈশাখ মাস এলেই এখানকার নলকূপগুলোতে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করে উপজেলার জুইরা, দেওরগাছ, ময়নাবাদ, ইনাতাবাদ, চাঁদপুর বস্তি, বাঘারুক সহ বেশ কিছু এলাকায় অগভীর নলকূপে একেবারেই মেলে না পানি। পানি সংকটে স্থানীয়দের ছুটতে হয় পাশের বাড়ি কিংবা প্রাইমারি স্কুলে, যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয় পানি। এতে ভোগান্তি কয়েক গুণ বাড়ে তাদের। আমরা পানির লেগে খুব বেহাল আছি। একটা কল আছে, স্কুল করে এটা না গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা হোম একজন সিরিয়ালে ভাই। খুব কষ্ট করতেছি আজকাল 4 বছর ধরে পানির। বাচ্চা হাঁচলে কই যেতাম, কোনো গোসল করতাম, পানি খাইতাম। এই ফার্স্ট মাস আগারি আমরা এখানে কোনো পানি থাকে না, মনে করুন খাওয়ার পানি বন্ধ থাকে না, গোসল করার তো পানি থাকে না। পানি সংকটের কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, দাবদাহের পাশাপাশি হাওরের সেচের পানি তোলায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সরকারকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ কর্মীদের। সমস্যা থেকে উত্তরণের জন্য মাটির উপরিভাগের পানিগুলোকে ধারণ করতে হবে, কারণ আমরা জানি যে মাটির উপরের পানিগুলো মাটির নিচে পানির ভারসাম্যগুলোকে রক্ষা করে। সেই ক্ষেত্রে আমাদের পুকুর, নদী, খাল, জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, তাহলে মাটির নিচের পানির ভারসাম্যটা রক্ষা হবে। পানির সমস্যা সমাধানে এরই মধ্যে 8টি গভীর টিউবওয়েল বরাদ্দ দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বরাদ্দ তো আপনার চাহিদা অনুযায়ী আসে না, বরাদ্দ যেভাবে আসে ওইভাবে বিভাজন হয়। বিভাজন হওয়ার পর প্রতি ইউনিয়নে যা পায় তারা হচ্ছে যে সমস্ত এলাকায় যে পানির সমস্যা, আমরা ওই সমস্ত এলাকায় রিকমেন্ডেশন করি। উপজেলার 5টি গ্রামের প্রায় 70% নলকূপে পানি সংকট বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উল আজহা সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা। জেলায় প্রস্তুত রয়েছে প্রায় 31,500 গরু। পশু খাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে পশুপালন খরচ। এই অবস্থায় ভারতীয় গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। সহকর্মী আরিফুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে বছর জুড়েই দেশি বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় কোরবানিতে। তাই আসন্ন ঈদ ঘিরে রাত দিন বিক্রয়যোগ্য পশুগুলোর নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সাথে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার। ঝালকাঠির খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। অনেক খামারে এরই মধ্যে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি ভালো দাম পেতে দেশের বাজারে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। খেরকুটা, তারপর নিজেদের গাছ লাগানো আছে, এইগুলো খাওয়াই, কোনো ক্ষতিকর জিনিস কিছু খাওয়াই না। বর্তমানে যে গোখাদ্যের যে দাম, অবস্থা আমাদের গরুগুলো আমরা যে লাভ আশাবাদী তো ছিলাম, হয়তো বা হবে না, হয়তো বা কিছু কম হবে,
কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে এবং ভালো দামে গরু বাজারে বিক্রি করতে পারবে। স্থানীয় উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব জানিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে রোগ ও কেমিক্যাল মুক্ত গরু উৎপাদনে সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। আমরা রুট লেভেলে তদারকি করছি খামার টু খামার, সেখানে কোনো স্টেরয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর হাটগুলো তো আমরা প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, আমরা সার্বক্ষণিক তদারকি করবো। অ্যাট দ্য সেম টাইম ওখানে যদি কোনো সিক অ্যানিমেল হয় সাথে সাথে আমরা ওষুধ বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 1716টি খামারে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে 31,019টি গবাদি পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।